অর্থাৎ আমরা ওই দিন আলোচনা করার সময় টাইম পাইনি। পরবর্তীতে হুম অংশগুলো আলোচনা করার দরকার, সে অংশগুলো আলোচনা করার টাইম হুম পাইনি বিধায় আমরা মাস্টারের হুম পরিশ্রম যে পরবর্তী একটা সময়ে সেকেন্ড পার্টটা আলোচনা করব। তো সেই প্রেক্ষিতে আজকে আমরা মার্কসেলের সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে যে হুম জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে, হুম প্রতিদিন আমরা হুম হুম বলছিলাম যে মার্কসেলের যে পরিচয়ক লক্ষণগুলো এবং মার্কসেলের যে আত্মগত লক্ষণ ছিল, কিংবা মার্কসেলের যেটা ছিল, এছাড়াও আমরা মার্কসেল নিয়ে আলোচনা করার ক্ষেত্রে যে ট্রুদর্শিরটা আর মুখের যে ক্ষতটা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং মেনিনজাইটিস এই সম্পর্কে আলোচনা করেছিলাম। এছাড়া অন্যান্য হুম অবশ্যই ফার্স্ট পার্টটা একটু সামারাইজ করবো। অন্যান্য বিষয়গুলো আরো অনেকগুলো বিষয় রয়ে গেছিল, যার ফলে আমরা সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করছি। তো ঠিক আছে, মার্কসেলের আসসালামু ফার্স্ট আলাইকুম। পার্টে যে গুলো নিয়ে আলোচনা করেছিলাম, আমরা সামারাইজটা থেকে সামান্য কয়েকটা কথায় আলোচনা করতে পারি। তো আমি এখানে প্রথম দিন বলেছিলাম যে মার্কসল এটা হচ্ছে এমন একটা মেডিসিন যেটা যদি আমরা সঠিকভাবে অধ্যয়ন করি, সঠিকভাবে পড়াশোনা করি, তাহলে আমরা সিফিলিটিক মায়াজম সম্পর্কে প্রায় 70% জেনে যাব। অর্থাৎ একটা সিফিলিটিক মায়াজমের রোগীর যে সকল নির্দেশক লক্ষণগুলো থাকে, যেমন দেখেন মার্কসলের ক্ষেত্রে বলা হয়েছে যে সকল প্রকার রোগটা রাত্রে বৃদ্ধি। তো আমরা সিফিলিটিক মায়াজমে জেনেছি যে সিফিলিটিক মায়াজমের রোগগুলো সবগুলো রাত্রে বৃদ্ধি হয়। মার্কসলের আরো একটি নির্দেশক লক্ষণ হচ্ছে এদের মুখে অধিক পরিমাণ লালা হয় এবং এদের এই লালা স্রাবটার ক্ষেত্রে এত বেশি লালা হয় যে লালা স্রাবে বালিশটা ভিজে যায়। এবং আরো একটা কথা বলেছিলাম মার্কসলের ক্ষেত্রে যে এদের সকল ডিসচার্জ গুলো দুর্গন্ধযুক্ত। এবং আরো একটা কথা বলেছিলাম, যখন কোনো ক্ষত দেখা যায়, অর্থাৎ সেটা যদি হতে পারে মুখের ক্ষত, জিহ্বার ক্ষত, শরীরের কোনো স্থানের ক্ষত, ক্ষত যেখানে দেখা যাবে সেখানে ভয়াক্ত আকার অর্থাৎ ধ্বংসাত্মক একটা রূপ দেখা যায়। এছাড়াও আমরা বলেছিলাম যে এদের যে ডিসচার্জ গুলো আছে, সকল ডিসচার্জ গুলো দুর্গন্ধযুক্ত। এবং এই মার্কসলের জিহ্বাটা মোটা টাইপের, হলদে টাইপের, থলথলে এবং জিহ্বায় দাঁতের ছাপ থাকে। তো যে নির্দেশক লক্ষণগুলো আমি বলেছিলাম, এই নির্দেশক লক্ষণগুলো যদি আপনি এক জায়গায় করেন, একসাথে করেন, অর্থাৎ রাত্রে বৃদ্ধি, শয্যাতাপে বৃদ্ধি, প্রচুর পরিমাণে ঘাম হয়, যে ঘামটা হওয়ার পরেও রোগী উপশম বোধ করে না, মুখে অধিক পরিমাণ লালাস্রাব এবং লালাস্রাবটা এত বেশি হয় যাতে বালিশ ভিজে যায়, জিহ্বায় দাঁতের ছাপ থাকে, জিহ্বা মোটা থাকে এবং সকল ডিসচার্জ গুলো দুর্গন্ধযুক্ত। এছাড়াও সকল ক্ষতগুলো মারাত্মক আকার ধারণ করে। এটা হচ্ছে কি এর নির্দেশক লক্ষণের সামারাইজ। এই সামারাইজটা, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো যখন আপনি পড়বেন, মার্কসলকে একটা সাইড করেন আর সিফিলিটিক মায়াজমকে একটা সাইড করেন। সাইড করে এই লক্ষণগুলোকে একটু পার্থক্য করেন, দেখবেন সিফিলিটিক মায়াজমের ক্ষেত্রে এই লক্ষণগুলো সবগুলো আছে। অর্থাৎ যে কথাটা ছিল, এই মার্কসল ওষুধটাকে বলা হয় কিং অফ সিফিলিস, অর্থাৎ সিফিলিস কিংবা সিফিলিটিক এর ক্ষেত্রে রাজা বলা হয়। অর্থাৎ যদি সিফিলিস, গনোরিয়া
অর্থাৎ সিফিলিস হয়, সেক্ষেত্রে এই মার্কসল ওষুধটা কিন্তু প্রাইমারি স্টেজের একটা দারুণ কার্যকরী এবং দারুণ উপযোগী একটা মেডিসিন। তো গতদিন আমরা এদের এই মার্কসলের যে স্ট্রাকচার সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। এখানে মার্কসলের স্ট্রাকচারে যে কথাটা বলেছিলাম যে এরা একটু মোটা স্বভাবের, ঠিক গ্রাফাইটিসের মতো একটু মোটা স্বভাবের হয়ে থাকবে। এদের ঠোঁটগুলো একটু খসখসে টাইপের মোটা স্বভাবের হয়ে থাকবে। এদের যে স্কিন গুলো আছে, এই স্কিন গুলো কিন্তু একটু মোটা স্বভাবের হয়ে থাকবে। এই কথাগুলো বলেছিলাম আমরা। এবং মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডে বলেছিলাম অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টিসিফিলিটিক। ফার্স্ট গ্রেডের অ্যান্টিসিফিলিটিক এই কথাটা বলেছিলাম। এবং কাতরতার ক্ষেত্রে উভয় কথা বলেছি, কিন্তু ক্রনিক স্টেজে মার্কসল অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন রাইটারের বই থেকে বলা এবং বিভিন্ন রাইটার থেকে আমরা বলতে পারি যে ক্রনিক ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এরা গরম কাতর বেশি হয়ে থাকে, শীতটা তুলনামূলক একটু কম, যদিও উভয় কথা বলা হয়েছে। যেমন দেখেন, কাতরতার দিক থেকে উভয় কথা যখন দেখবেন তখন একটু খেয়াল রাখবেন যে আমরা যখন ক্রিকেট খেলা দেখি, তো ক্রিকেট খেলায় একজন অলরাউন্ডার, সাকিব আল হাসান উনি অলরাউন্ডার, কিংবা যদি আমরা বলি তাসকিন আহমেদ সেও অলরাউন্ডার, কিংবা যদি বলি যে এখন বর্তমানে হার্দিক পান্ডিয়া সেও একজন অলরাউন্ডার। তো অলরাউন্ডারের ভেতরে কিন্তু একটু প্রকারভেদ আছে। কেমন? একজন ব্যাটিং অলরাউন্ডার থাকে, একজন বোলিং অলরাউন্ডার থাকে, আবার একজন হয়তোবা দেখা গেল যে উভয় ক্ষেত্রেও ভালো হয়। তো মার্কসলের ক্ষেত্রগুলোতে এটা অলরাউন্ডারের ক্ষেত্রে গরম কাতর অলরাউন্ডার বলতে পারি আমরা, অর্থাৎ গরম কাতরতাটা একটু বেশি থাকে এবং শীতটা একটু তুলনামূলকভাবে কম থাকে। সুতরাং যখন আমরা বিবেচনা করব, যখন আমরা কেস টেকিং এ আসবো, তখন কিন্তু গরম জিনিসটা কিন্তু এটা বেশি প্রাধান্য দেব। তার কারণ দেখেন, বলা হয়েছে যে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে সজ্জা তাপে অধিক বৃদ্ধি পায় এবং গরম লাগলে বৃদ্ধি পায়। এছাড়াও গরম লাগলে আমাদের শরীরে কি অনুভূতি হয়? ঘাম আসে। এই সুইটটা অর্থাৎ ঘামটা যত বেশি আসে তত বেশি তার রোগ বাড়ে। অর্থাৎ ইনডিরেক্টলি যদি আমাদের জেনারেল সেন্স থেকে আমরা এই কথাটা বলি, তাহলে এই কথাটা আমরা বলতে পারবো যে মার্কসল একটা মানে গরম কাতর এবং উভয় কাতরের মধ্যে গরম প্রাধান্য দিয়েই কিন্তু মার্কসলকে আমরা সামনের দিকে, মার্কসল সিলেক্ট করার ক্ষেত্রে সামনের দিকে আগায় যেতে পারবো। তো দেখেন, এই মার্কসল এটা হচ্ছে একটা মার্কারি গ্রুপের মেডিসিন, এটাও বলেছিলাম আমরা। এবং মার্কারি গ্রুপের যে সকল মেডিসিন গুলো আছে, যেমন মার্কসল আছে, মার্ক সাইনেটা আছে, মার্ক বিন আয়োড আছে, মার্ক বিন ফুটো আছে, মার্ক সালফার আছে, হ্যাঁ, তো এই মার্ক কর আছে। এই সকল মেডিসিন গুলো এদের যে সকল কর্মকাণ্ড গুলো আছে, অর্থাৎ এদের যে ক্রিয়াস্থল গুলো আছে, প্রত্যেকটা ক্রিয়াস্থল গুলোতে প্রথম গ্রেডের এরা সিফিলিস মায়াজম অর্থাৎ সিফিলিটিকের দিকে বেশি ধাবিত হয়ে থাকে। যদিও কিছু কিছু ক্ষেত্রে এরা থার্ড গ্রেডের কিংবা সেকেন্ড গ্রেডের এপিসোডিক কিংবা সাইকোটিকের ক্ষেত্রগুলোতে থার্ড গ্রেড দেওয়া আছে, কিন্তু যে মায়াজম, সে মায়াজমটা হচ্ছে ফার্স্ট গ্রেডের, এরা সিফিলিস মায়াজমকে নির্দেশক করে। তো আমরা গতদিন মুখের ক্ষতটা নিয়ে আলোচনা করেছিলাম, চোখের ক্ষতটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এদের ডিসেন্ট্রি অর্থাৎ আমাশয়ের ক্ষেত্রটা আলোচনা করব। দেখেন, আমাশয়ের রোগী পেলে আমরা নতুন মানুষ, আমরা নতুন ডাক্তার, নবীন ডাক্তার, আমরা চেম্বারে যখন কোনো রোগী পাই, তখন কিন্তু প্রথমেই যদি বলা হয় যে আমাশা হয়েছে, তো আমাশা হয়েছে এই কথাটা যখন কোনো রোগীর কাছ থেকে শুনবেন, তখন প্রথমেই কিন্তু মার্কসল মেডিসিনটা আমাদের মাথায় চলে আসে।
মার্কসল মেডিসিনটা মাথায় চলে আসে, এবং যদি কিনা শোনা যায় যে এই রোগীর যন্ত্রণা আছে, মলদ্বারে জ্বালা আছে, সেই সাথে সাথে ভয়ানক কোথানি আছে, কুণ্ঠন যাকে বলা হয়, সেই এবং পেটের ব্যথা আছে, এবং রোগীর কাছ থেকে যদি এই যে লক্ষণ যে পায়খানা যাচ্ছে, কিন্তু পায়খানা যাওয়ার পরে সঠিকভাবে পায়খানা পরিষ্কার হচ্ছে না, অধিক পরিমাণে কোচ দিতে হচ্ছে, অধিক পরিমাণে প্রেসার দিতে হচ্ছে, কিন্তু পায়খানা পরিষ্কার হচ্ছে না, সেই সাথে সাথে আমাশয় যুক্ত আছে, এবং পায়খানার আগেও পেটে ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু মার্কসল এখানে নির্দিষ্ট একটা ঔষধ হিসেবে গণ্য হবে। দেখেন, পেটে ব্যথা আছে কিন্তু পায়খানা পরিষ্কার হচ্ছে না এবং আমাশয় আছে, সেটা কলসিন্থের ভিতরেও কিন্তু আমরা পেয়ে যাই। কলসিন্থের যে লক্ষণটা, কলসিন্থের যে রোগীটা, এদের পেটের ব্যথা নাভির চারপাশ দিয়ে ব্যথা হবে, এবং এই কলসিন্থের রোগীদের একটা ব্যথার ক্ষেত্রে তারা খুব বেশি চাপ দিয়ে বসে যাবে, এত ব্যথা হচ্ছে সামনের দিকে ঝুঁকে চাপ দিয়ে বলবে কলসিন্থের রোগীরা, এবং বলবে যে চাপ দিয়ে বসলে যেন একটু ভালো লাগছে। এমনও সময় আসে কলসিন্থের বাচ্চারা, কলসিন্থের রোগীরা, কলসিন্থের যুবক কিংবা কলসিন্থের যুবতীরা পায়খানা থেকে এসেই হয়তোবা উপর হয়ে বালিশটা পেটে দিয়ে পড়ে থাকে। পার্সোনালি আমার যখন বয়স হয়তোবা 15 হবে, ক্লাস 9-এ পড়ি, ওই সময় আমার আমাশয় হয়েছিল। তো আমাশয় হওয়ার পরে আমি ওই বাথরুম থেকে আসার পরে উপর হয়ে পেটে একটা বালিশ কিংবা কাঁথা দিয়ে শুয়ে থাকতাম, যেন খুব ভালো লাগতো। তো ওই সময়টাতে আমি সে সময় হোমিওতে আসিনি এবং হোমিও জ্ঞানও ছিল না, কিন্তু এখন মনে পড়ে যখন কলসিন্থ পড়ে, যে ওই সময় আমার কলসিন্থ মেডিসিনটা আমার জন্য উৎকৃষ্ট ছিল। তো কলসিন্থের ক্ষেত্রে কোথানি থাকবে, ব্যথা থাকবে, কিন্তু সেই ব্যথাটা যদি চাপনে উপশম হয়, সেক্ষেত্রে কলসিন্থ মেডিসিনটা কিন্তু আসতে পারে। দেখেন, মার্কসলের সাথে যদি তুলনা করি, সেক্ষেত্রে আমরা অ্যালো মেডিসিনটাকেও তুলনা করতে পারি। মার্কসলের ক্ষেত্রগুলোতে বলেছি বারে বারে যাইতে হচ্ছে, অ্যালোর ক্ষেত্রেও কিন্তু বারে বারে যাইতে হয়, কিন্তু অ্যালোর কথাটা হচ্ছে এদের যে রেকটামটা যেন মানে লুজ হয়ে যায়, রেকটামটার আমাদের স্টুলটা ধরে রাখবে, এই রাখার মতো ক্ষমতা থাকে না। কিছু অন্তত খাওয়া হোক, কোনো কিছু হোক, কাজ করতেছে, হঠাৎ করে পেটে ব্যথা, একটু শুলানি ব্যথা হয়েছে, পেট নাভির চারপাশ দিয়ে একটু ব্যথা হচ্ছে, ব্যথা হওয়ার সাথে সাথে দৌড়াতে হচ্ছে। যদি ব্যথা হওয়ার সাথে সাথে একটু কামড়ানি এবং খামসানি ব্যথা থাকে এবং বাথরুম লাগার সাথে সাথে দৌড় দিতে হয়, সেই সাথে সাথে যদি রোগীর থোকা থোকা আমাশয় আসে, রক্ত মিশ্রিত আমাশয় আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা কলসিন্থ মেডিসিনটাও কিন্তু এই অ্যালো মেডিসিনটা ব্যবহার করতে পারি। অ্যালোর একটা কথা আছে, এলো আর গেল। যাওয়ার পরে পায়খানা লেগেছে, যাওয়ার পরে একটু পায়খানা হলো, কিন্তু নিষ্ফল মলবেগ অর্থাৎ অল্প একটু হয়ে আবার চলে আসছে, আবার যাচ্ছে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যে পাছা গালানো কথাটা আমাদের গ্রামগঞ্জে বলে, পাছা গালাচ্ছে, বারবার ফুসফুস করে পায়খানা করছে, অল্প অল্প করে পায়খানা করছে, বারে বারে পায়খানা করছে, এক্ষেত্রে কিন্তু অ্যালো মেডিসিনটা আমরা ব্যবহার করতে পারি। দেখেন, এই যে বারে বারে পায়খানা করতেছে, বারে বারে যাচ্ছে, নিষ্ফল মলবেগ মার্কসলে আছে, অ্যালোর ভিতরে আছে, এছাড়াও কিন্তু ট্রম্বাডিয়াম, এই ট্রম্বাডিয়ামের ভিতরে আছে, কিন্তু ট্রম্বাডিয়ামের ভিতরে কিন্তু ওই কামড়ানো ব্যথাটা অত বেশি নেই। বারে বারে যেতে হচ্ছে, থোকা থোকা আম পড়ছে, স্টুলের চেয়ে, পায়খানার চেয়ে, মলের চেয়ে কিন্তু আমাশা বেশি, লাল মতো, গেজা মতো আমাশা পড়তেছে, এক্ষেত্রে কিন্তু আমরা ট্রম্বাডিয়াম মেডিসিনটা ব্যবহার করতে পারি। খেয়াল করেন, নাক ভ্রমের ক্ষেত্রেও কিন্তু আমরা মার্কসলকে তুলনা করতে পারি।
দেখেন নাক্স ভ্রমের ভেতরেও কিন্তু ওই নিষ্ফল মলবেগ এই জিনিসটা কিন্তু আছে। নাক্স ভ্রমের ভেতরে যখন কনস্টিটিউশন থাকে তখন কিন্তু বারে বারে রোগী বাথরুমে যাচ্ছে, বাথরুমে যেয়ে বসতেছে, অল্প একটু পায়খানা হচ্ছে, আবার ফিরে আসতেছে। কিন্তু এই আমাশয়ের ক্ষেত্রে নাক্স ভ্রমের রোগীরা এরা বারে বারে যায়, কিন্তু ওই মাকসলের মতো অত বেশি মলবেগ থাকে না, কিংবা মাকসলের মতো অত বেশি ফুমফুম থাকে না। ওরা যায়, নাক্স ভ্রমের রোগীরা যায়, যে একটু পায়খানা হয়, হয়ে আবার ফিরে আসে, আবার যায়। ফুমফুম মানে প্রধান যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু নাক্স ভ্রমের ভিতরে থাকে না। এবং নাক্স ভ্রমের রোগীদের সবসময় শেষের দিকে, শেষ রাত্রির দিকে একটু বৃদ্ধি হয়। সালফারের রোগীদেরও কিন্তু শেষ রাত্রির দিকে এই পায়খানার কিন্তু দেখা যায় যে ঘুম থেকে উঠেই দৌড়াতে হচ্ছে। এই সকল লক্ষণগুলো কিন্তু আমরা বিবেচনা করতে পারি। তাহলে দেখেন, মাকসলের সাথে আমরা অ্যালোকে আমরা পার্থক্য করলাম, মাকসলের সাথে আমরা নাক্সভ্রমকে পার্থক্য করলাম, মাকসলের সাথে আমরা ব্রোম্বাডিয়ামকে পার্থক্য করলাম, অ্যালোকে পার্থক্য করলাম, কলোসিনকে পার্থক্য করলাম। খেয়াল করেন, যদি কিনা আমরা কম্পারেটিভ রেডিওমেডিকা সম্পর্কে একটু ভালো জ্ঞান রাখি, তাহলে কিন্তু আমাদের ওই প্র্যাকটিস অফ মেডিসিন পড়ার দরকার হয় না। প্র্যাকটিস অফ মেডিসিন দেখেন আমার সামনে চলে আসছে। আমি কিন্তু একটা প্র্যাকটিস অফ মেডিসিনের একটা অংশ, অর্থাৎ আপনার আমাশয় সম্পর্কে এখানে কিন্তু একটা সম্যক ধারণা আপনাদের দিতে পেরেছি। অর্থাৎ আমাশয় রোগীদের ক্ষেত্রগুলোতে কোন কোন নির্দেশক লক্ষণগুলো আসে, সেই লক্ষণগুলো কিন্তু আমি একটু ধারণা দিতে পেরেছি। অর্থাৎ এই ধারণা থেকে আপনি যখন আরো একটু বিস্তর পড়াশোনা করবেন, তখন দেখবেন যে আপনার জ্ঞানের পরিধিটা কিন্তু বেড়ে যাচ্ছে। দেখেন, ফোড়ায়ের ক্ষেত্রে, ফোড়ার কথা বললে আমরা কিন্তু কয়েকটা মেডিসিন পাই। তার মধ্যে মাকসলকে পাই, তার মধ্যে আমরা সাইলেসিয়াকে পাই, তার মধ্যে আমরা বেলিস্প্রেনিসকে পাই, তার মধ্যে আমরা মাইরিস্টিকাকে পাই, এবং ইপাসালফারকে, বেলেডোনাকে পাই। খেয়াল করেন, প্রাইমারি স্টেজে হঠাৎ করে ফোড়া উঠেছে, আমরা দবদবানি ব্যথা আছে, খুব বেশি প্রদাহ আছে, ইনফ্লেমেশন বেশি, আক্রান্ত স্থানে লাল হচ্ছে, আক্রান্ত স্থানে প্রচন্ড ব্যথা হচ্ছে, প্রাইমারি স্টেজে আমরা কিন্তু বেলেডোনা দিয়ে থাকি। এর পরবর্তী সময়ে আমরা স্মরণ করি, বেলেডোনা দেওয়ার পরে স্মরণ করি মাকসলের কথা, বেলেডোনা দেওয়ার পরে স্মরণ করি ইপাসালফারের কথা, কিংবা সাইলেসিয়ার কথা, কিংবা মাইরিস্টিকার কথা। এই চারটা মেডিসিনের কথা কিন্তু বারে বারে আমরা স্মরণ করে থাকি। এছাড়াও বর্তমান সময়ে যে ছোট ছোট অগণিত ফোড়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা আর্টিয়াম লাপ্পা, সেক্ষেত্রে আমরা বেলিস্প্রেনিস, সেক্ষেত্রে আমরা সারসাপেরিনা, সেক্ষেত্রে আমরা আর্টিয়াম লাপ্পা, বেলিস্প্রেনিস, সারসাপেরিনা এবং আর্নিকা মর্টেনা, এই কয়টা মেডিসিন ব্যবহার করে থাকি। কিন্তু যখন ফোড়াটা ছোট ছোট না, ফোড়াটা একটু বড় আকার ধারণ করে, এবং যদি দেখি যে ফোড়ার এখনো পুজ আসেনি, বেলেডোনা দেয়া হয়েছে, বেলেডোনা 2C দিয়েছি কিংবা 30 দিয়েছি, দেওয়ার পরে ফোড়ার এখনো পুজ হয়নি, অর্থাৎ শক্ত ভাব এসেছে, এবং পুজ হবে হবে ভাব, ঠিক এই সময় যদি আমরা মাকসলকে স্মরণ করি, তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে এই ফোড়াটাকে ফাটায় দেওয়ার মতো পরিস্থিতিতে নিয়ে আসতে। দেখেন, এই মাকসলের ফোড়াটা একটু মনে রাখতে হবে, এটা ইপাসালফার এবং সাইলেসিয়া এই দুইটার কাছাকাছি, কিন্তু মাথায় রাখবেন, বিশেষ করে ঘাড়ের যে ক্ষেত্রে, ঘাড়ে একটা ফোড়া হয়েছে, ঘাড় জায়গাটা কিন্তু খুব পুরু জায়গা। যদি দেখা যায় যে আমাদের পেটে, ঠিক নাভির আশপাশে পেটের দিকে একটা ফোড়া হয়েছে, এই জায়গাটা, স্কিনটা কিন্তু পুরু। একটু ভালোভাবে মাথায় রাখবেন যে
জায়গাগুলোর স্কিনটা পুরু আছে ওই জায়গার ফোড়াগুলোতে কিন্তু মাকসলটা অধিক পরিমাণে কাজ করে, কারণ মাকসলের ফোড়াটা পুরু স্থানে এবং ওই ফোড়াটা খুব ভিতর থেকে বের হয়। কিন্তু সাইলেশিয়ার ফোড়াটা এবং হিপার সালফারের ফোড়াটা চামড়ার হয়তো একদম ভিতর থেকে না হলেও উপরের অংশ থেকে বের হয়, যার ফলে এদের সেন্সিটিভনেস অর্থাৎ স্পর্শ কাতরতাটা খুব বেশি হয়। আর মাকসলের ক্ষেত্রে স্পর্শ কাতরতাটা অত বেশি হয় না হইলেও এদের যে ফোড়াটা অনেকদিন সময় নিচ্ছে, বেলেডোনা দিয়েছেন, মাইরিস্টিকা দিয়েছেন, কিন্তু কাজ হচ্ছে না, অনেকদিন সময় নিচ্ছে, পুঁজ এখনো উৎপাদন হচ্ছে না, শক্ত হয়ে গেছে ওই স্থানটা। হয়তোবা দেখা গেল যে 2-1 দিন ইনফ্লামেশন ছিল, বেলেডোনা দিয়েছেন, শক্ত হয়ে গেছে ওই জায়গাটা, আর পুঁজ হচ্ছে না। ঠিক এই জায়গাটাতে রোগী যখন বলবে যে আমার প্রচুর পরিমাণে ব্যথা অনুভূত হচ্ছে, ওখানে ব্যথা আছে, এবং আমার এই ফোড়াটা যখন একটু ব্যথা অনুভূত হচ্ছে তখন আমার শরীরে ঘাম হচ্ছে, এবং এই ঘামটা যখন হচ্ছে তখন কিন্তু আমার ফোড়াটার যন্ত্রণাটা একটু বৃদ্ধি পাচ্ছে, ওই জায়গায় ব্যথাটা বেশি হচ্ছে, এবং ফোড়াটা পাকার মতো কোনো পরিস্থিতি নেই। ঠিক এই জায়গাগুলোতে আপনি মাকসল ব্যবহার করবেন, দেখবেন 2-1 দিনের ভেতরে ফোড়াটা পেটে যাবে। ফোড়ার প্রথম অবস্থাতে আমরা বেলেডোনা ব্যবহার করার পরে মাইরিস্টিকা ব্যবহার করে মাকসল ব্যবহার করলাম, কিন্তু যদি দেখা যায় যে সেই জায়গাটাতে খুব বেশি যন্ত্রণা আছে, হাত ছোঁয়ানো যাচ্ছে না, হাত ছোঁয়ানোর মতো পরিস্থিতি নেই, রোগী তার ধারে পাশে কাউরে আসতে দিচ্ছে না, ফোড়াটা যথেষ্ট পরিমাণে একটা বিস্তর জায়গা নিয়ে আছে, ঠিক এই জায়গাগুলোতে আপনি হিপার সালফার দেন। ঠিক এই জায়গাগুলোতে আপনি হিপার সালফারকে চিন্তা করেন, সাইলেশিয়াকে চিন্তা করেন, যদি কিনা ওই স্পর্শ কাতরতাটা অত বেশি না থাকে সেক্ষেত্রে সাইলেশিয়াকে চিন্তা করেন। তবে সাইলেশিয়া এবং হিপার সালফারের রোগীদের ফোড়ার চামড়ার উপরের অংশ অর্থাৎ ফোড়াটা বেশি ছেলে উপরের দিকে ওঠে, যার ফলে এদের স্পর্শ কাতরতাটা খুব বেশি থাকে। আর চামড়ার ভিতরের অংশ যখন থাকে তখন কিন্তু তাদের ব্যথাটা অত বেশি, স্পর্শ কাতরতাটা অত বেশি থাকে না, বিধায় আমরা মাকসল ওই সময় ব্যবহার করি। আমি অধিকাংশ ক্ষেত্রে ফোড়া পাকানোর ক্ষেত্রে নিম্ন শক্তিটা ব্যবহার করে থাকি, 3x কিংবা 30 কিংবা 6, 3x 6 30 এই তিনটা পাওয়ার কিন্তু আমি ফোড়া পাকানোর ক্ষেত্রে। তবে 3x-টা ব্যবহার করে অনেক সময় দেখা যায় ফোড়াটা বসে যায়, এই জন্য 3x-টা অত বেশি ব্যবহার করি না, কিন্তু 6-30টা বেশি ব্যবহার করে থাকি। হিপার সালফারের ক্ষেত্রে 6-30টা বেশি ব্যবহার করে থাকি। আলহামদুলিল্লাহ রেজাল্ট কিন্তু যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। এখান থেকে 4 দিন আগে এক রোগী আসে, এই রোগী, এই ছেলেটার বয়স হবে আপনার 8 বছর, 7 থেকে 8 বছর হবে। ঠিক মাথার উপরে, একদম মাথার উপরে একটা ফোড়া উঠেছে, প্রচন্ড পরিমাণে ব্যথা, সে হাত লাগাতে দেবে না। আমি হাত দিতে যাচ্ছি, তা বলে যে কাকু হাত দিবেন না, আমার ব্যথা, আমি এত ব্যথা আমি সহ্য করতে পারবো না, প্রচুর ব্যথা। এই রোগীর ফোড়া উঠেছে প্রায় 10-15 দিন, গ্রাম্য টোটকা যেগুলো দেওয়ার মতো আছে সবগুলো দিয়েছে, কিন্তু কোনো প্রকারে কাজ হয়নি, ফোড়াটা ওইভাবেই আছে এবং প্রচন্ড ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। গতদিন আমি হিপার সালফার দিয়েছি 30, আমি জানি ফোড়াটা পেকে যাবে, কিন্তু কোন কারণবশত দেখলাম যে ফোড়াটা টোটালি পাকেনি, ফোড়াটা আস্তে আস্তে বসে গিয়েছে, এখন একটু মানে একটা কাঁচের মার্বেল যেমন আছে ওই মার্বেলের মতো হয়ে আসছে। তো কিছু কিছু ক্ষেত্রেও দেখেছি হিপার সালফার 30 কিংবা আপনার সাইলেশিয়া 30 কিংবা হচ্ছে মাইরিস্টিকা 6 এগুলো দেওয়ার পরেও অনেক সময় ফোড়াটা বসেও যেতে পারে। কেন বসে যেতে পারে কারণটা অজানা, আমার স্বল্প জ্ঞানে আমি এটা বলতে পারবো না, কিন্তু আমি যতটুকু জেনেছি, যতটুকু আমি জ্ঞান নিয়েছি, যতটুকু পড়েছি, ততটুকু জেনেছি যে এই সকল ফোড়াগুলো নিম্ন শক্তিতে পেকে যায়। তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এই গরমকাল, এই গরমকালের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমরা মাকসলকে ব্যবহার করেছি প্রাইমারি স্টেজে, কিন্তু ফোড়ার ক্ষেত্রে আমরা কিন্তু অনেকগুলো আরো কয়েকটা মেডিসিন ব্যবহার করেছি,
বিশেষ করে ছোট ছোট পোড়াগুলো যেগুলো খুব বেশি ব্যথা থাকে, খুব বেশি ব্যথা, সেক্ষেত্রে আর্টিয়াম দাপ্পা ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমরা সাসাপেরিলাকে ব্যবহার করেছি, সেক্ষেত্রে আর্নিকা মন্টেলাকে ব্যবহার করেছি। এগুলো ব্যবহার করা যায়, কিন্তু লক্ষণ ভেদে পার্থক্যটা করতে হবে যে মার্কসলের সাথে অন্যান্য মেডিসিনের পার্থক্যটা কি, সালফারের সাথে অন্যান্য মেডিসিনের পার্থক্যটা কি, এবং সালিসিয়ার ক্ষেত্রে অন্যান্য মেডিসিনের পার্থক্যটা কি। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন কিংবা বুঝতে পারতেছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, দেখেন, লিভারের রোগী পেয়ে যাই আমরা অধিকাংশ সময়ে। বর্তমান সময়ে যে আমাদের রায়হান স্যার অ্যানালাইজ করেছেন, স্যার কোনো কিছু বলার আছে? এমডি রায়হান স্যার, আপনি অ্যানালাইজ করেছেন, কোনো কিছু বলবেন কি? বর্তমান সময়ের যে ফুড হ্যাবিট, এই ফুড হ্যাবিটে আমাদের লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনা 70%। পার্সোনালি আমি বর্তমান সময়ে আমার বয়স যখন 25 বছর হয়েছে, ওই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত আজও পর্যন্ত আমি ডিম খাই না। আজও পর্যন্ত আমি দুধটা খুবই নরমাল ভাবে খাই। বাসায় বলে দিয়েছি, যদি কিনা বাসায় কোনো তরকারিতে কিংবা মাছ মাংস তেল হয়, ওই মাংস আমার দিও না। কারণটা হচ্ছে, দেখেন, আমার হেরিডিটি, অর্থাৎ আমার বংশগত ভাবে প্রত্যেকের লিভার ডিজিজে আক্রান্ত। আমার দাদি মারা গেছে লিভার ক্যান্সারে মারা গেছে, আমার ছোট চাচা মারা গেছে লিভার সিরোসিসে, আমার নানা মারা গেছে লিভার সিরোসিসে, আমার সেই বড় চাচার লিভারের সমস্যা আছে। অর্থাৎ হেরিডিটিতে দেখেন আমার লিভারের একটা প্রভাব আছে। তো এই লিভারের রোগী, যকৃতের ক্রিয়ার রোগী আমাদের কাছে প্রচুর পরিমাণে আসবে এবং আসছে। এদের ক্ষেত্রে কিন্তু মার্কসলটা খুবই কার্যকরী একটা মেডিসিন। তবে দেখেন, বলে রাখি, আপনারা রোগী পাবেন, এমন রোগী পাবেন যে 10 বছর, 15 বছর, 20 বছর আগে এই রোগীরা, এদের জন্ডিস হয়েছিল। এখন জন্ডিস হওয়ার পরে আমাদের গ্রামের একটা ভুল ধারণা আছে যে গাছরা ওষুধ খাইলে জন্ডিসটা সেরে যায়। প্রথমত গাছরা ওষুধ খেয়েছে, কিংবা কি যেন একটা ডাল মাথায় দেয়া দিলে নাকি ওখান থেকে একটা হলুদ মতো বের হয়ে যায়, জন্ডিস সেরে যায়। তো এই যে জন্ডিসটা হচ্ছে, জন্ডিসটা হওয়ার পরে জন্ডিসটাকে চাপা দেয়া হচ্ছে, 15 বছর 20 বছর আগে চাপা দেয়া হচ্ছে, গাছরা ওষুধকে চাপা দেয়া হচ্ছে, স্থূল মাত্রাকে চাপা দেয়া হচ্ছে, যেটা লিভারের সাথে এখনো গেঁথে আছে। এই সকল রোগী আপনাদের আসবে। ঠিক 10 বছর 15 বছর আগে জন্ডিস হওয়ার পরে বর্তমান সময়ে আসছে, এসে বলতেছে যে আমার লিভারের যে স্থানটা, ওই স্থানটা সর্বদা ব্যথা হচ্ছে। যদি ওই জায়গাটা আমি একটু স্পর্শ করি, ওই স্পর্শ করলেই ব্যথাটা বৃদ্ধি পায়, বেশি হয়, এবং আমি ডান দিক ফিরে শুতে পারি না। তাহলে ডান দিক ফিরে শুতে পারতেছি না, আমাদের লিভারের স্থানটা অধিকাংশ সময় ডান দিকটা বেশি থাকে এবং বাম দিকটা একটু কম থাকে। এবং রোগী বলতেছে যে আমার যেন মনে হচ্ছে পেটটা একটু বড় হয়ে গেছে। সেই সাথে সাথে রোগীর যদি আপনি জিহ্বা দেখতে চান, তার কারণ আমাদের তো প্যাথোলজিক্যাল রিপোর্টের চেয়ে আমাদের যে দর্শন জিনিসটা, এই জিনিসটা বেশি বেশি আমাদের মাথায় রাখতে হয়। তো দর্শনের প্রথম কথাতে রোগীদের আমরা জিহ্বা দেখে থাকি। তো জিহ্বাটা যদি দেখতে যাই, তাহলে যদি দেখি যে জিহ্বাটায় হলদে ময়লা যুক্ত আছে এবং জিহ্বায় দাঁতের ছাপ আছে, এছাড়াও এদের জিহ্বাটা বের করার পরে একটা কটু গন্ধ, একটা দুর্গন্ধ বের হচ্ছে, এবং চোখগুলো হলুদ বর্ণের হয়ে গেছে, প্রস্রাবটা হলুদ হচ্ছে।
আমরা আর কোনো দিকে যাওয়ার চিন্তা ভাবনা করবো না, তখন কিন্তু কয়েকটা মেডিসিন মাথায় নিয়ে আসবো। তার মধ্যে জেলিডোনিয়াম নিয়ে আসবো, তার মধ্যে মার্কসল নিয়ে আসবো, তার মধ্যে আমরা লাইকোপোডিয়ামকে নিয়ে আসবো, তার মধ্যে কার্ডুয়াসমেরিকে নিয়ে আসবো, তার মধ্যে আমরা ম্যাগমিউলকে নিয়ে আসবো। কিন্তু যখন দেখবো যে জিহ্বায় দাঁতের ছাপ আছে, যখন দেখবো যে আমরা জিহ্বা থেকে ময়লা আবরণ বের হচ্ছে, ময়লা আবরণ জিহ্বায় রয়ে গেছে, যখন দেখবো যে তার মুখ থেকে একটা কটু গন্ধ আছে, মুখে একটু লালা আছে এবং রোগী ডান দিক ফিরে শুতে পারতেছে না, সেই সাথে সাথে গরম লাগতেছে এবং ডান পাশে স্পর্শকাতর ব্যথা আছে, তখন ভাই আমি আর কোনো দিকে যাওয়ার প্রয়োজন মনে করি না। তখন কিন্তু মার্কসলকেই আমার মাথায় আনার চেষ্টা করব। আমি আর কোথাও যেতে পারবো না, যাওয়ার দরকারও হবে না। কেস টেকিং করার সময় 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা পড়ার দরকার হয় না, যদি কিনা আমি সঠিক লক্ষণগুলো বিচার করে 1 পৃষ্ঠার ভিতরে সঠিক লক্ষণগুলো বিচার করে আধা পৃষ্ঠার ভিতরে নিয়ে আসতে পারি, মূল যে জিস্টটা নিয়ে আসতে পারি, তাহলে কি হয়, আমরা ওষুধ নির্বাচনের ক্ষেত্রে কখনোই ভীতু হব না, ওষুধ নির্বাচনের ক্ষেত্রে কখনোই আমরা ব্যর্থ হব না। আমি একদিন নাজির স্যারের কাছে প্রশ্ন করেছিলাম। নাজির স্যার আপনারা প্রত্যেকেই চিনে থাকবেন, পাবনার, উনি কয়েকশরপুরের সবচেয়ে নামকরা একজন ডাক্তার। স্যারের পার ডে এখনো রোগী দেখেন প্রায় 200-র মতো, 250 থেকে 200 রোগী দেখেন। এবং বাংলাদেশের যদি হোমিওপ্যাথিক চেম্বার সবচেয়ে বড় চেম্বার, সবচেয়ে ডেকোরেশন করা চেম্বার এবং সবচেয়ে অত্যাধুনিক চেম্বার থাকে, সেটা হচ্ছে নাজির স্যারের চেম্বার। তো স্যারের কাছে শুনেছিলাম স্যার কেস টেকিংটা খুব সংক্ষিপ্ত আকারে করেন, খুবই সংক্ষিপ্ত আকারে করেন। আমি বললাম স্যার আপনি তো কেস টেকিংটা এত বেশি বিস্তর আকারে করেন না, তো মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে আপনার কি ভূমিকা রাখে স্যার? এই ছোট কিছু কথা, 10-15টা কথা শোনার পরপরই আপনি দেখি মেডিসিনটা সিলেক্ট করেন, এবং আপনার তো আলহামদুলিল্লাহ রোগীর কিউরের মাত্রা তো অন্যদের যদি 50% হয়, আপনার তো 70-80%। উনি একটা কথা বলেছিল, সাইফুল, স্যার আপনাকে শোনা যাচ্ছে না। স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, যারা ফেসবুক থেকে আমাদের এই লাইভটি দেখছেন, ক্লাসটি শেষ হয়নি এখনো, সার্ভার একটু নেটওয়ার্কের কারণে এরকমটা হচ্ছে, তো ক্লাসটি এখনো শেষ হয়নি। ডক্টর সাইফুল ইসলাম স্যার, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? সাইফুল ইসলাম স্যার, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা সবাই কিছুক্ষণ অপেক্ষা করি। স্যারের হয়তো বা কোনো সমস্যা হয়েছে, যার জন্য আমরা তাকে শুনতে পাচ্ছি না। আমরা কিন্তু শুনতে পাচ্ছি না। আমরা সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করি, আবার উপস্থিত হবে। স্যারের নেট প্রবলেম হয়, এই জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে। স্যার আবার আসবে ইনশাআল্লাহ। স্যার আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আমার তো নেট তো ঠিক আছে দেখতেছি। হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। স্যার এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে পারেননি কখন থেকে? স্যার আপনারা শুনতে স্যার সুন্দর ডেকোরেশন, কেস টেকিং স্যার, সুন্দর ডেকোরেশন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো স্যারের কাছে আমি কথা শুনলাম যে স্যার এই যে আপনি চেকিংটা তো খুব বেশি করে না, 10-12টা লক্ষণ দেন, এই লক্ষণ নিয়ে আপনি মেডিসিন দিচ্ছেন এবং আপনার কিউরের হার আমাদের যদি 50% হয়, আপনার তো 70%-80%। তো এটার মূল রহস্যটা কি? কেস টেকিং তো আপনি বেশি করতেছেন না। তো স্যার তখন আমার একটা কথা বলেছিলেন যে সাইফুল, যদি মনের মতো মন হয় তাহলে একটা মনই যথেষ্ট, আর যদি মনের মতো মন না হয় তাহলে 10টা মন দিয়েও কখনো মন ঠিক হবে না। ঠিক তেমনি লক্ষণের মতো লক্ষণ যদি তুমি কালেক্ট করতে পারো, তাহলে ওই
10টা লক্ষণ নিয়েই যদি তুমি মেডিসিন সিলেক্ট করো দেখবে তোমার নির্ভুল হয়ে যাবে। অর্থাৎ লক্ষণটা নেওয়াটাই সবচেয়ে বেশি জরুরি। সুতরাং মার্কসলের যে রোগী, এখন কি শোনা যাচ্ছে? জি স্যার, ওকে। সুতরাং মার্কসলের যে রোগীটার কথা আমি বলেছি, যদি কিনা লিভার ডিজিজের কোন রোগী আপনার কাছে আসে এবং রোগীর কমপ্লেনটা এই থাকে যে স্যার আমি কিংবা ডাক্তার বাবু আমার ডান পাশের অংশে খুবই বেশি ব্যথা, আমার এই ব্যথাটা খুব বেশি স্পর্শকাতর আছে, আমার অধিক পরিমাণে ঘাম হচ্ছে, স্টুলটা একটু নরম টাইপের হচ্ছে, এবং যদি এই রোগীর জিহ্বাটা দেখেন, জিহ্বায় যদি দাঁতের ছাপ থাকে, হলুদ ময়লার আবরণ থাকে, সেই সাথে সাথে দুর্গন্ধযুক্ত থাকে, তাহলে কিন্তু আমরা মার্কসলকে ব্যবহার করতে কখনোই পিছু পাবো না। এবং রোগীর আরো একটা কথা যদি থাকে যে রাত্রে রোগটা যেন বেশি বৃদ্ধি পাচ্ছে, রাত্রে যেন পেটের ব্যথাটা, লিভারের স্থানের ব্যথাটা যদি বেশি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা মার্কসলকে ব্যবহার করতে পারি। দেখেন, লিভার ডিজিজের ক্ষেত্রে লাইকোপোডিয়াম একটা দারুণ মেডিসিন, কিন্তু লিভার ডিজিজের লাইকোপোডিয়ামের রোগীদের এদের ডান পাশের রোগটা সহ বৃদ্ধি পাবে, বিকাল বেলা থেকে অ্যাসিডিটি প্রবণ থাকবে, প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হবে, সেই সাথে সাথে স্টুলটা খুব বেশি হার্ড হবে, স্টুলটা কঠিন হবে, যার ফলে এই রোগী খুব বেশি মানে ওই লিভারের স্থানটা ব্যথা অনুভূত হবে অ্যাসিডিটি হইলে, এবং রোগীর বিকাল 4টা থেকে 8টার মধ্যে রোগটা বৃদ্ধি পাবে। এছাড়াও রোগীর প্রস্রাবে জ্বালা পোড়া থাকবে, মার্কসলের রোগীরও প্রস্রাবে জ্বালা পোড়া আছে, কিন্তু এত বেশি না যেটা লাইকোপোডিয়ামের রোগীদের প্রস্রাবে জ্বালা পোড়া থাকে। চেলিডোনিয়ামের রোগীদের ক্ষেত্রে স্টুলটা হার্ড আছে, কিন্তু স্টুলটা ছাগলের নাদি মতো, ছাগলের পায়খানার মতো। ম্যাগমিউর বাচ্চাদের যদি কখনো দেখেন যে কোনো বাচ্চার এই লিভারের ডিজিজ হয়েছে, পায়খানাটা খুব বেশি কঠিন হচ্ছে, লিভারের স্থানে ব্যথা হচ্ছে, এবং জিহ্বা যদি দেখি তা জিহ্বার মাঝ বরাবর কিংবা এক সাইড বরাবর একটু লাল আবরণ আছে, সে জায়গাগুলোতে আমরা ম্যাগমিউর মেডিসিনটা কিন্তু অবশ্যই দেখতে পারি। নেট্রাম সালফ লিভারের একটা দারুণ মেডিসিন, প্রত্যেকটা মেডিসিনের সাথে একটু তুলনা করে নেবেন, দেখবেন যে খুব ভালোভাবে আপনি মেডিসিন সিলেক্ট করতে পারতেন। আমরা যদি কিনা দেখি যে কোন রোগী আমার চেম্বারে আসে, যে রোগীটার প্রস্রাবের সাথে একটু পুজ ভাব আসতেছে এবং অধিক পরিমাণে চুলকানি, অধিক পরিমাণে জ্বালা, এই সাথে সাথে একটু রক্ত চলে আসছে, এবং দুর্গন্ধযুক্ত প্রস্রাবটা, যে জায়গায় প্রস্রাব করতেছে ওই জায়গায় ওই আশেপাশে মানুষ থাকতে পারতেছে না, দুর্গন্ধযুক্ত হচ্ছে, ঠিক এই জায়গাগুলোতে আমরা মার্কসল কিন্তু ব্যবহার করতে পারি। অর্থাৎ প্রস্রাবের সাথে জ্বালা হচ্ছে, প্রস্রাবের সাথে চুলকানি আছে, এবং প্রস্রাব করার পরে পাতলা জলের মতো অথবা তার মিউকাস চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মার্কসল মেডিসিনটা আসতে পারে। এটা কিন্তু সিফিলিস মায়াজমে অন্তর্ভুক্ত, অর্থাৎ সিফিলিসে ভুগতেছে, প্রস্রাবে জ্বালা হচ্ছে, সেই সাথে সাথে যাচ্ছে, ধাতু যাচ্ছে, মিউকাস আসতেছে, এর ক্ষেত্রে আমরা ক্যানাবিস ইন্ডিকা এই মেডিসিনটা কিন্তু দেখতে পারি, সিফিলিনাম এই মেডিসিনটা কিন্তু খেয়াল করতে পারি, কিংবা দেখা যায় যে ক্লিমিটিস, থুজা, এ সকল মেডিসিনকেও কিন্তু মেডোরিনাম, এ সকল মেডিসিনকে কিন্তু ব্যবহার করতে পারি। তবে এখানে বিস্তারিত সব মেডিসিন মানে বিস্তারিত ভাবে আমি পার্থক্য করতে পারতেছি না, কারণ সময়ের একটু স্বল্পতা আছে, সময়ের দিকে খেয়াল করতে হবে। দেখেন,
প্রস্রাবের পরবর্তী সময়ে জ্বালা হচ্ছে প্রাইমারি স্টেজে আমরা মার্কসল এবং ক্যানাবিস ইন্ডিকা এই দুইটা মেডিসিনকে কিন্তু ব্যবহার করতে পারি, এবং সেই সাথে সাথে যদি দেখা যায় যে দুর্গন্ধযুক্ত স্রাব আসতেছে, এছাড়াও প্রস্রাবের আবরণ, প্রস্রাবের রংটা যদি হলুদ থাকে, তাহলে আর কোনো কথাই নেই, মার্কসল মেডিসিনটা কিন্তু আসবে। তবে ক্যানাবিস ইন্ডিকার কথা হচ্ছে প্রস্রাবের পরবর্তীতেও এই ধরনের হলুদ ভাব থাকে, প্রস্রাবের পরবর্তীতে জ্বালা ভাব থাকে, এবং তাদের যে প্যানিস, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে প্যানিসের উপরের অংশে প্রচুর পরিমাণে জ্বালা করতেছে এবং ক্ষতর সৃষ্টি হয়ে গেছে, ক্ষতর যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু ক্যানাবিস ইন্ডিকা ব্যবহার করা যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা ক্ষতর সৃষ্টি হলে অ্যাসিড নাইট্রিককেও চিন্তা করতে পারি। প্রস্রাবে জ্বালা আছে, প্রস্রাবে দুর্গন্ধ আছে, ক্ষতর সৃষ্টি হয়েছে, অ্যাসিড নাইট্রিক, সিফলিনামকেও কিন্তু ব্যবহার করতে পারি। অর্থাৎ একটা মেডিসিনের যে নিজস্ব যে গুণাবলী আছে, নিজস্ব যে লক্ষণ আছে, এই লক্ষণগুলোর সাথে কিন্তু একটু তুলনা করে আমরা বিচার বিবেচনা করে ওষুধ প্রয়োগ করতে পারি। অনেক সময় আমরা অস্থিপীড়ার রোগী পেয়ে থাকি, অর্থাৎ হাড়ের ক্ষয়। এখন যদি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যান আপনি, এখানে যে স্যার ম্যামরা আছেন প্রত্যেককে একটা কথা বলতেছি, দেখেন 30 ঊর্ধ্ব হচ্ছে, কোন মানুষের বয়সটা 30 বছর হয়ে গেছে, হওয়ার পরে আপনি প্যাথোলজিক্যাল রিপোর্ট করান, এক্সরে করান, করার পরে দেখা যায় যে হাঁটুর ব্যথা আছে, কোমরের ব্যথা আছে, হাতের কবজিতে ব্যথা আছে, রিপোর্ট করান, রিপোর্ট করালে তাদের কমন একটা সাজেস্ট যে এর যে বোনটা টিকে, অর্থাৎ হাড়টা ক্ষয় হয়ে যাচ্ছে, কমন হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। এই হাড় ক্ষয়ের ক্ষেত্রে আমাদের যে সকল কার্যকরী মেডিসিন গুলো আছে তার মধ্যে কিন্তু মার্কসল অন্যতম। হাড় ক্ষয়ের ক্ষেত্রে আমি অনেকগুলো মেডিসিন কে চিন্তা করি, তার মধ্যে সিমফাইটমকে সর্বাগ্রহে আমি চিন্তা করি, সিফলিনামকে চিন্তা করি, মার্কসলকে চিন্তা করি, সাইলেসিয়াকে চিন্তা করি, ক্যালকেরিয়া ফসকে চিন্তা করি, এবং অনেক সময় সিস্টার স্ক্যানকে চিন্তা করি। কিন্তু কথা হচ্ছে, যদি কিনা দেখা যায় যে রোগী অধিক দিন যাবত পারদের ব্যবহার করেছে, কিংবা গনোরিয়া হয়েছিল, কিংবা সিফিলিস হয়েছিল, কিংবা অন্যান্য ডিজিজ হয়েছিল, এই যেমন লিভার ডিজিজের কথা বলেছি, লিভার ডিজিজ হয়েছে, সে বিভিন্ন গাছগাছরা থেকে শুরু করে, কবিরাজি থেকে শুরু করে, আয়ুর্বেদ থেকে শুরু করে, সে ঝাড়ফুঁক বোঝা সবকিছুই শেষ করে ফেলাইছে। শেষ করার পরে আমাদের কাছে চলে আসে যে হয়তো বা লিভার ডিজিজ আছে, কিংবা আমাদের হাড় ক্ষয় হয়ে গেছে, এবার ওষুধ দেন। আপনি জিজ্ঞাসা করলেন যে মশাই আপনার হাড় ক্ষয়ের ব্যথাটা কখন হচ্ছে, ও কিন্তু বলবে যে ডাক্তার সাহেব রাত হলে আর বাঁচি না, প্রচুর ব্যথা, প্রচুর ব্যথা, আমার হাড় ক্ষয়ে যাচ্ছে। ডাক্তার বলেছে, অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেছিলাম, তিনি বলেছেন যে প্রচুর হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, সেই সাথে সাথে রাত্রিকালীন সময় প্রচুর ব্যথা হচ্ছে, এবং অধিক পরিমাণে পেইন কিলার খেয়েছি। এই রোগীর নির্দেশক যে সকল লক্ষণগুলো আছে, জিহ্বার লক্ষণ আছে, কিংবা তার শারীরিক যে সকল লক্ষণগুলো আছে, এই লক্ষণগুলো নেন, দেখবেন মার্কসলের লক্ষণ পেয়ে যাবেন, সিফলিনামের লক্ষণ পেয়ে যাবেন, কিংবা সিমফাইটমের লক্ষণ পেয়ে যাবেন। তবে মার্কসলের যে লক্ষণগুলো আমি বলেছি, তাদের জিহ্বা, তাদের বৃদ্ধিকাল এবং তাদের যে ডিসচার্জ গুলো, এগুলো তো অবশ্যই থাকবে, সেই সাথে সাথে আক্রান্ত স্থান প্রচুর পরিমাণে ব্যথা থাকবে। সিফলিনামের রোগীদেরও কিন্তু আক্রান্ত স্থান ব্যথা থাকে, সিমফাইটমের রোগীটার ব্যথাটা কিন্তু থাকে খুব বেশি, এবং ওই আক্রান্ত স্থানটা কটকট কটকট শব্দ হয়। এই কটকট শব্দ, বিশেষ করে যদি কটকট শব্দ হয় এবং সেটা যদি হাঁটুর ক্ষেত্রে হয় কিংবা হাতের কনুইয়ের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে মার্কসল কিংবা সিফলিনামের
কিংবা হচ্ছে আপনার সিম্পাইটাম, এদের চেয়েও ভালো কাজ করে সেটা হচ্ছে অ্যাঙ্গোস্টেরা ভেরা এবং ক্যালকেরিয়া ফ্লোর। জীর্ণশীর্ণ রোগীদের ক্ষেত্রে আমি ক্যালকেরিয়া ফ্লোর এবং ক্যালকেরিয়া ফস এই দুইটা মেডিসিন বেশি ব্যবহার করে থাকি, বিশেষ করে হাড় ক্ষয়ের রোগীদের ক্ষেত্রে। তো লক্ষণ আমি স্যার আপনি বারবার হ্যান্ড রাইজ করতেছেন, তাতে আমি নিজেই একটু বিভ্রান্ত হচ্ছি। স্যার কাইন্ডলি আমি কিছু বলতে চাচ্ছিলাম, এই জন্য হাতটা উঠাইলাম। আমি বলতে চাচ্ছিলাম যে কোমর ব্যথা এবং রাষ্ট্রকের ব্যবহার তো এখানে ছিল, আমি একটা রোগীকে দিয়েছিলাম, ভালো একটা রেজাল্ট পাইলাম। এই সম্বন্ধে একটু বলবেন কি, আমি একটু ক্লিয়ার হইতে পারি। দেখেন, প্রাইমারি স্টেজে রাস্টক্স ব্যবহার করা যেতে পারে। অনেক সময় দেখা যায় যে রাত্রকালীন বৃদ্ধি হচ্ছে, রোগী একটু ঠান্ডা আবহাওয়ায় হয়তোবা সারাদিন কোনো পানির কাজ করেছে, জলের কাজ করেছে, কিংবা পানিতে হয়তোবা কাজ করেছে, আপনার হওয়ার কাজ করেছে, করার পরে যে রাত্রিকালীন বৃদ্ধি হচ্ছে এবং ডান পাশটাতে বেশি বৃদ্ধি হচ্ছে, বেশি ব্যথা হচ্ছে ডান পাশটাতে, সেক্ষেত্রে প্রাইমারি স্টেজে আমরা কিন্তু রাস্টক্স ব্যবহার করতে পারি। তবে রাস্টক্সের যে কথাটা, এই রোগীর পূর্বে একটা আঘাতের ইতিহাস যদি থাকে, সেক্ষেত্রে আমরা রাস্টক্স আর্নিকা কিংবা বেলিস্পার কিংবা হাইপেরিকাম এ ধরনের মেডিসিন চিন্তা করতে পারি। কিন্তু যখন আর্নিকা ব্যবহার করেছেন, আর্নিকা ব্যবহার করে কাজ হয়নি এবং ওই ব্যথাটা হয়তোবা ওই হাড়ের সহ তাদের যে নার্ভটা আছে, সাইটিক নার্ভ আছে, এই সাইটিক নার্ভের ব্যথা বেশি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা রাস্টক্সটা ব্যবহার করতে পারি। তবে রাস্টক্সের বৃদ্ধিটা রাত্রে এটা ঠিক আছে, রাস্টক্সের বৃদ্ধিটা রাত্রে এটা ঠিক আছে, সেই সাথে রাস্টক্সের সাথে আপনার ক্যালকেরিয়া মাংসলে যদি তুলনা করতে চান, দেখেন মাংসলের আক্রান্ত স্থানটা, মাংসলের আক্রান্ত যে স্থানটা, এই স্থানটা কিন্তু গরম এ উপশম বোধ করে না, এরা কিন্তু গরমে বৃদ্ধি অনুভব করে। আর রাস্টক্সের কিন্তু ওই স্থানটাতে যদি একটু সেক দেয়া হয়, তাহলে তারা কিন্তু খুব বেশি উপশম বোধ করে। এবং হাড় ক্ষয়ের ক্ষেত্রে রাস্টক্সের খুব বেশি ভূমিকা আমরা দেখি না, কিন্তু যদি কিনা তাদের আঘাতের ইতিহাস থাকে এবং ওই আক্রান্ত স্থানে ব্যথা থাকে, সেক্ষেত্রে আমরা প্রাইমারি স্টেজে রাস্টক্স ব্যবহার করতে পারি। স্যার কি ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি, আমি অবশ্য রাষ্ট্রকে একটু পাওয়ার বাড়াই দিয়েছিলাম, পরে আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ সুস্থ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। রাস্তা ফুলফিল দেখবেন, এখান থেকে আপনি রোগীটার একটু ইনভেস্টিগেশনে রাখবেন, 6 মাস কিংবা 1 বছর রোগীটার একটু খোঁজ খবর নেবেন। পরবর্তী ক্ষেত্রে হয়তো অন্যান্য মেডিসিন, সিপ্লিনাম কিংবা মেডোরিনাম কিংবা অন্যান্য মেডিসিন কিন্তু দিতে হইতে পারে, হয়তো ক্যালকেরিয়া ফ্লোর কিংবা কস্টিকাম এই ধরনের মেডিসিনও দিতে হতে পারে, হয়তো বা 2-1 মাত্রা সালফারও দিতে হতে পারে। যাই হোক, তো এই যে হাড় ক্ষয়ের ক্ষেত্রগুলোতে আমরা এই সকল মেডিসিন গুলোকে একটু তুলনা করতে পারি। আপনারা, আমি একটু আর অল্প কিছু ক্লাস নিয়ে নিই, তারপরে আপনারা যে সকল প্রশ্নগুলো করবেন প্রত্যেকটার উত্তর দেবো। স্যার একটু কাইন্ডলি আমি শেষ করে নিই। খেয়াল করেন, আমি ডিপথেরিয়ার অনেক রোগী পেয়েছি, বিশেষ করে এই গলক্ষতের রোগী কিংবা এই আমাদের যে প্যারোটিক গ্ল্যান্ড আছে, এই প্যারোটিক গ্ল্যান্ড কিংবা আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ডের রোগীদের ক্ষেত্রেও কিন্তু আমি অনেক রোগী পেয়েছি যারা মার্কসলকে কভার করেছে, যাদের দেখা গেছে যে অধিক পরিমাণে একটু ঠান্ডা একটু গরম লাগলে প্যারোটিক গ্ল্যান্ডটা ফুলে উঠতেছে। অনেক সময় দেখা যায় লিম্ফ নোড গুলো ফুলে ওঠে। কারণ আমি এর আগে একটা ক্লাসে আমার নির্দিষ্ট যে এটা আছে, গ্রুপটা আছে, ওই গ্রুপে এই কথাগুলো বলেছিলাম যে যখন শরীরে যে কোনো ধরনের ইনফেকশন দেখা দিবে, যখন কোনো শরীরে হয়তোবা কোনো প্রকার ইমব্যালেন্স দেখা দিবে, তখন অনেক সময় দেখা যায় আমাদের যে লিম্ফ নোড গুলো আছে, যেমন বগলে, যেমন ঘাড়ে, যেমন কুষ্ঠিতে,
কিংবা হাঁটুর নিচে আমাদের কিছু লিম্ফ নোড আছে, এরা হচ্ছে চৌকিদার। দেখেন না যে সারা রাত ধরে রাত্রে নাইট গার্ড চৌকি দিচ্ছে, দিতে দিতে হঠাৎ করে একটা মানে পরিবেশটা হঠাৎ করে একটু ইমব্যালেন্স হয়ে গেল, পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেল হঠাৎ, হয়তোবা কিছু মানুষের আনাগোনা হইলে এরা বাঁশি দেওয়া শুরু করে চৌকিদার। ঠিক তেমনি আমাদের শরীরে এই লিম্ফ নোড গুলো চৌকিদারের মতো কাজ করে। ওরা জীবাণুর বিরুদ্ধে মারামারি করতে থাকে, জীবাণুকে পেলেই মারামারি করতে থাকে, কিন্তু যখন দেখা যায় যে জীবাণুর সাথে আর মারামারি করে পেরে উঠতেছে না, অনেকে লিভ নিচ্ছেন, কিন্তু ক্লাসটাতে আমি কিছু কথা বলছি যে কথাগুলো অধিক জরুরি। আপনারা হয়তোবা অনেক জায়গায় অনেক বইতে পড়তে হবে এই কথাগুলো শুনতে, এগুলো পেতে গেলে। তার কারণ আমি আমার ছোট ছোট অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলতেছি। যদি লিভ নেন কোনো প্রবলেম নাই, কিন্তু আপনার নিজেই বঞ্চিত হলেন। তো যাই হোক, এই লিম্ফ নোড গুলো যখন জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে করতে যখন হেরে যায়, তখন ওরা কি হয়, ফুটে ওঠে আমাদের ঘাড়েতে, আমাদের গলাতে, কিংবা আমাদের কুস্কিতে, আমাদের একজিলাতে, কিংবা আমাদের পায়ের এই হাঁটুর নিচে এই অংশ ফুলে ওঠে। তার মানে তারা একটা সাইন দেয় যে আমি ভাই কিন্তু পারলাম না, তোমার শরীরে কিন্তু বড় কোনো রোগ এবার বাসা বাঁধছে। তো ঠিক তেমনি ভাবে এই লিম্ফ নোড গুলো যখন ফুলে ওঠে, কিংবা প্যারোটিক গ্ল্যান্ড অর্থাৎ আমাদের কানের পাশ থেকে যখন প্যারোটিক গ্ল্যান্ড গুলো ফুলে ওঠে, এই জায়গাগুলোতে কিন্তু আমরা মাস্ক সলকে ব্যবহার করতে পারি। যখন দেখা যায় রোগীর এই ইনফ্লামেশন গুলো, ব্যথাগুলো এবং গলায় ক্ষতগুলো, গলার ব্যথাগুলো কিংবা টনসিলাইটিস গুলো রাত্রিকালীন বৃদ্ধি হচ্ছে এবং অধিক পরিমাণে লালা ঝরতেছে, সেই সাথে সাথে মনে রাখবেন অধিক পরিমাণে লালা ঝরে, সেই সাথে সাথে অধিক পরিমাণে জ্বর দেখা যায়। যে জ্বরের ক্ষেত্রে আমরা বিচার বিবেচনা করি না, আমাদের কাছে নেই এই গলা কিংবা কান কিংবা নাক পরীক্ষা করার যন্ত্র, আমরা গলার ভিতরে দেখতে পাই না। হঠাৎ করে অজ্ঞতার বশে হয়তো অধিক পরিমাণে জ্বর হয়েছে, আমরা চাই আর্সেনিক অ্যালবাম দিয়ে বসে আছি, অধিক পরিমাণে জ্বর হয়েছে, আমরা হয়তোবা বেলেডোনা দিচ্ছি, জেলসিনিয়াম দিচ্ছি, সিনিনাম সালফ দিচ্ছি, সিনিনাম আর্টস দিচ্ছি, ইউক্যালিপটাস দিচ্ছি, কিংবা বারবার যাচ্ছে আসতেছে ব্যাকটেরিয়া দিচ্ছি, পাইরোজিয়াম দিচ্ছি। কিন্তু এর মূলে যে গলায় একটা ক্ষত আছে, কিংবা এর মূলে যে আমাদের টনসিলাইটিস বেড়ে যাচ্ছে, টনসিলাইটিস হয়ে গেছে, কিংবা আমাদের প্যারোটিক গ্ল্যান্ড গুলো ইনফ্লামেশন হয়েছে, কিংবা আমাদের লিম্ফ নোড গুলো ইনফ্লামেশন হয়েছে, এর ফলে জ্বরটা হচ্ছে কিংবা এর ফলে ওই লালাটা হচ্ছে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা বিচার বিবেচনা করি না। কিন্তু এই জায়গাগুলোতে যদি দেখি কিনা অধিক পরিমাণে লালা হচ্ছে, অধিক পরিমাণে মুখে দুর্গন্ধ হচ্ছে, কোনো কিছু গিলতে পারতেছে না, খাইতে পারতেছে না, গলায় প্রচুর পরিমাণে ব্যথা আছে, তখন কিন্তু আমরা মাস্ক সলকে অবশ্যই চিন্তা করতে পারবো। তো যাই হোক, রাত হয়ে গেছে, যেহেতু আমাদের 1 ঘন্টার ক্লাস, এর পরবর্তীতে গ্রুপের কিছু নিয়ম নীতি সম্পর্কে এবং গ্রুপের মডারেটর কিংবা হচ্ছে আপনাদের কিছু হয়তো যে আমাদের পূর্ণতা ম্যাম দিলেন, মেসেজ দিলেন যে মডারেটর হতে আগ্রহী ছিলেন, সেসব মানুষদের সাথে একটু কথা বলবেন। তো যাই হোক, আমি মার্কসল সম্পর্কে অল্প পরিসরে আমার যতটুকু জ্ঞান ছিল, সেই জ্ঞানে আমি যে সকল জায়গাগুলোতে মার্কসলকে ব্যবহার করি, সেই জায়গাগুলোতে সম্পর্কে আপনাদের অল্প কিছু আপনাদের সামনে শেয়ার করলাম। আমার শেখানোর মতো অত জ্ঞান আপনাদের সামনে আমি রাখিনি এবং অত জ্ঞান আমারও নেই। তবে এই যে আমার নিজস্ব যে সকল ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ছিল এবং বই থেকে পড়া, এই সকল কথাগুলো আপনাদের সামনে ব্যক্ত করলাম। তো সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি সাইফুল ইসলাম স্যারকে আজকে এত সুন্দর আলোচনার মাধ্যমে আমাদের মার্কসল মেডিসিনটি শেষ করার জন্য। তো স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি কিছু প্রশ্ন নেওয়ার জন্য। আমাদের কাছে প্রশ্ন করতে আগ্রহী আছেন আব্দুর রহমান গাজী স্যার, তো ওনাকে আমি অনুরোধ জানাচ্ছি প্রশ্নটি করার জন্য। জি অবশ্যই ম্যাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি আজকেই প্রথম আপনাদের এই অনুষ্ঠান শুনে ভালোই লাগলো। তো আমার আসলে প্রশ্ন হচ্ছে যে পেইন, দেখা গেল যে কোমর থেকে পা পর্যন্ত যে ব্যথা, হয়তো আমরা অনেক সময় সাইটিকা পেইন বলি, দেখা গেলো একটা পেশেন্ট আছে আমার, যে তার মুভমেন্ট করলে ব্যথাটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে তাকে ম্যাডোনিনাম দেওয়া হয়েছিল এবং ব্যথা কমে আসছে। কিন্তু এখন যে সমস্যা হচ্ছে, পায়ের পাতায় ঠিক আঙ্গুলের গোড়ায় চামড়ার নিচে
বার্নিং সেন্সেশন এবং তার পাটা মনে হয় ভারী হয়ে আসে হাঁটতে গেলে বা দাঁড়ালে, বাট বসে থাকলে ভালো। তো এই ক্ষেত্রে মানে কোন ধরনের মেডিসিন সাজেস্ট করা যায় বা তার জন্য কোনটা সুইটেবল? কোন সাইডে আছে, ডান পাশে না বাম পাশে? এটা ডান সাইডে। ডান সাইডে। দেখেন, এই যে জায়গাগুলোতে আপনি যে কথাটা বলেছেন না, যে সাইটিক নার্ভে আমরা ডান পাশের যে সকল মেডিসিন গুলো পাই তার মধ্যে ব্যথাটা আপনি বলেছেন যে উপর থেকে নিচে আসতে যায়, নিচ থেকে উপরে না। নিচ থেকে যখন উপরে ব্যথাটা যাবে সেক্ষেত্রে আমরা কিন্তু ঠিক এই জায়গাগুলোতে লিডাম পালেস্টার ব্যবহার করে থাকি, এই জায়গাগুলোতে কিন্তু কোনিয়াম মেডিসিনটা ব্যবহার করে থাকি, জেলসটা অনেক সময় ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় যে উপর থেকে নিচে আসতে যায়। এই জায়গাগুলোতে ডান পাশে বিশেষ করে কস্টিকামের একটা দারুণ লক্ষণ আছে। এই জায়গাগুলোতে আমরা ন্যাফিলিনাম এই মেডিসিনটার অনেকগুলো লক্ষণ পেয়ে থাকি, জেলসের লক্ষণ পেয়ে থাকি, আমরা রাস্টক্সের লক্ষণ পেয়ে থাকি। কিন্তু স্যার এখানে দেখা যাচ্ছে যে বার্নিং সেন্সেশন আছে, উপর থেকে ব্যথাটা নিচে নেমে আসছে, বার্নিং সেন্সেশন। তো এনার যদি অন্যান্য লক্ষণ নেওয়া হয়, এনার অন্যান্য লক্ষণের ভিতরে দেখবেন যে সালফারের ভিতরে একটা দারুণ লক্ষণ আছে যে বার্নিং সেন্সেশন প্লাস এদের যে আক্রান্ত স্থানটা আছে ওই স্থানটা উপর থেকে নিচে আসে, বিশেষ করে সাইটিক নার্ভের ক্ষেত্রে উপর থেকে নিচে আসে, সালফারের ভিতরে আসে এবং এই রোগীটা এক জায়গায় অনেকক্ষণ দাঁড়াতে পারে না। সালফারের কিন্তু এটা একটা পিকিউলার লক্ষণ, এক জায়গাতে অনেকক্ষণ দাঁড়াতে পারে না। এবং এর সকল ক্ষেত্রে কিন্তু ব্রায়োনিয়ারও অনেকগুলো লক্ষণ আসতে পারে। তো স্যার এখানে আমি সালফারের কথা বলতেছি, এখানে ব্রায়োনিয়ার কথা বলতেছি, এখানে আমি আপনার রাস্টক্সের কথা বলতেছি, কস্টিকাম কিংবা জেলসিনিয়াম কিংবা ন্যাফিলিনাম, এই 6টা মেডিসিনের কথা বলতেছি। আপনি একটু কাইন্ডলি তার সর্বদায়িক লক্ষণ নিয়ে তাহলে হয়তো এই মেডিসিনগুলো থেকে আপনি একটা মেডিসিন করবেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। পূর্ণতাকে একটু কারেকশন করে দিচ্ছি। আমার নাম হচ্ছে আব্দুর রহিম গাজী। থ্যাংক ইউ। সরি, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার নামটি ভুল উচ্চারণ করার জন্য। জি, আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি বলার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। তরিকুল আলম স্যার হ্যান্ড রাইজ করেছেন। তরিকুল আলম স্যার কিছু বলবেন কি কাইন্ডলি? তরিকুল আলম স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? যাক, করে নিতে হবে, ওটা মিউট হয়ে আছে ওনার ইয়েটা। আমাদের আফরোজা ম্যাম কিছু বলবেন নাকি? রেপ্রেজেন্টটা পরবর্তী জনের কাছে গেলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি আনমিট হয়েছি আর কি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি, আমি ভালো লাগলো, অসাধারণ আলোচনা মার্কসলের উপরে। যদিও আমি পরে জয়েন করেছি, প্রথমটুকু আমি শুনতে পাইনি। যাই হোক, শেষের দিকে শুনে খুব ভালো লাগলো। আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনি বেস্ট কম্পারেটিভ একটা আলোচনা করেছেন আর কি। আমার একটা প্রশ্ন হচ্ছে যে মার্কসল সম্বন্ধে ভালো হয় কেন তো বলছে যে মার্কসলটা হচ্ছে যে এরকম বলছে যে not oftener than 2 times in winter, মানে একটা শীতে দুবার ব্যবহার করতে নিষেধ করছে আর কি। তো এইটা মানে কি, মানে আমরা মার্কসল যদি ব্যবহার করি সেটা ক্রনিক কেসের ক্ষেত্রে হোক বা অ্যাকিউট কেসের ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে আমরা কি দুবার বেশি যাব না, মানে পাওয়ার চেঞ্জ কি করে দুবার বেশি যাব না? এখানে একটু আমার প্রশ্ন আছে আর কি আপনাদের। আমি দেখেন, এখানে নীলমণি ঘটক একটা কথা লিখেছিলেন যে মার্কসল 30 যদি কিনা ভুল প্রয়োগ করা হয়, মার্কসল 30-কে যদি ভুল প্রয়োগ করা হয় তাহলে একাদের হয়তো বা একবার, দুইবার, তিনবার ভুল প্রয়োগ করলাম, করার পরে এই রোগীটার হয়তোবা আমি ইনডিরেক্টলি মস্ত বড় একটা ক্ষতি করে দিলাম। কারণ আজকে 2 দিন, 4 দিন, 5 দিন, 2 মাস, 5 মাস কোনো কিছু রোগীটা টের পাবে না, হয়তোবা 6 মাস কিংবা 1 বছর পরে এই রোগীটার হাড়টা এমন ভাবে নরম হয়ে যাবে, আস্তে আস্তে হাড়টা ভেঙে যাবে। সুতরাং এখানে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যে আমি শিওর হচ্ছি কিনা যে রোগীটা মার্কসলের। যদি কিনা শিওর হয়ে থাকি যে হ্যাঁ রোগীটা মার্কসলের, তাহলে হয়তোবা আমরা
মার্কসলকে ক্রিয়া করায় আরো সামনের দিকে আমার পার্সোনালি এবং প্র্যাকটিক্যাল যেটা পেয়েছি যে হয়তো আমরা পাওয়ার চেঞ্জ করতে পারবো, কিন্তু আমার কনফার্ম হইতে হবে ওই জায়গায় যে মার্কসলটা সঠিক পাওয়ারে এবং মার্কসলটা সঠিক আমরা নির্বাচন করেছি কিনা। যদি সঠিক নির্বাচন করি অবশ্যই আমরা পাওয়ার চেঞ্জ করতে পারবো, আর যদি সঠিক নির্বাচন না করতে পারি স্যার আমরা রোগীকে কিন্তু একদম মৃত্যুমুখী ঠেলে দিতে পারবো। বিশেষ করে মার্কসল এবং সালিসিয়া, অরমেট, হিপাস সালফার এ সকল মেডিসিন গুলো অবশ্যই ব্যবহার করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা সঠিকভাবে কনফার্মলি তার লক্ষণগুলো যাচাই করে তাকে ওষুধ প্রয়োগ করতে পারতেছি কিনা। যদি কিনা আমরা ওষুধ প্রয়োগের ক্ষেত্রে ভুল করি তাহলে কিন্তু রোগীর ক্ষতি হবে। সুতরাং স্যার এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে রোগীর যদি সঠিক লক্ষণে এবং সঠিক ওষুধ আমরা নির্বাচন করতে পারি তাহলে অবশ্যই আমরা পাওয়ার চেঞ্জ করতে পারবো, অন্যথায় না। স্যার কি আমি আপনাকে বুঝাতে পারলাম? জি, আপনাকে ধন্যবাদ। তাহলে আমরা মার্কসল যদি হয় সিমিলিমাম, মানে যদি আমরা মার্কসলকে আমরা একটা কনফার্ম মেডিসিন মনে করি, সেক্ষেত্রে রোগীর আরোগ্য লাভ হওয়া না পর্যন্ত বা যতদিন কাজ করছে মার্কসল ততদিন পাওয়ার চেঞ্জ করে দিতে পারবো সূক্ষ্ম মাত্রায়। জি, পাওয়ারটা অবশ্যই চেঞ্জ করতে পারবো। রোগীর কাজ অবশ্যই দেখা যাচ্ছে যে তার যে ক্রিয়াকাল যেটা আছে ক্রিয়াকালটা অবশ্যই আমরা মেনটেন করব। জি, মানে ফ্রিকুয়েন্টলি না দিয়ে ওষুধ দেওয়ার পরে তার কতদিন কাজ করছে, কাজ করা পর্যন্ত ওয়েট করতে হবে নেক্সট পাওয়ারের জন্য আর কি, এটা। জি স্যার। কিন্তু এখানে শীতকাল গরমকালের সাথে কোনো ই আছে? উনি বলছেন শীতকালে। এখানে আমি প্রথমে যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে শীত এবং গরম উভয় কাতর এটা, কিন্তু ওই যে আমি অলরাউন্ডারের কথা বলেছিলাম যে ব্যাটিং অলরাউন্ডার কিংবা বোলিং অলরাউন্ডার, অর্থাৎ শীতকাল গরমকাল বলে এখানে কথা নেই। কথাটা হচ্ছে যে রোগীর ক্রিয়াকাল চলতেছে এবং রোগীর যে লক্ষণগুলো ছিল লক্ষণগুলোর ইমপ্রুভ হওয়ার পরে যে একটা সময় যে আর ইমপ্রুভ হচ্ছে না, তখন আমরা কিন্তু কোনো কালের হিসাবটা না করে অন্তত পক্ষে আপনার এটা করতে পারি, পাওয়ারটা চেঞ্জ করতে পারি। এবং দেখা যায় কিছু সময়ে যে রোগী হঠাৎ করে মার্কসলের রোগী গরম কাতর আছে কিন্তু হয়তো বা 5 মাস 6 মাস পরে যে দেখা যায় মার্কসলের রোগী অধিক পরিমাণে শীত কাতর হয়ে যাচ্ছে, শীতের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেখা দিচ্ছে। ওয়েদার চেঞ্জ হয়েছে তখন শীতের প্রাধান্যটা বেশি দেখা দিচ্ছে। সুতরাং এখানে ওই জিনিসটা অত বেশি ভেরি করে না স্যার। মানে আমার প্রশ্ন হচ্ছে ওই যে শীতকালের কথা উল্লেখ করছে কেন, এই শীতকালের কথা কেন উল্লেখ করলেন উনি আর কি, এইটা আমার প্রশ্ন। আমার জানা নেই স্যার, এই জিনিসটা আমি অতটা বলতে পারবো না। আচ্ছা, বলছেন যে একটা শীতকালে 2 বারের বেশি মেডিসিন ব্যবহার করা ঠিক হবে না, এরকম। জি স্যার। মানে এক শীতকালে গরমকালে ব্যবহার করা যাবে বিষয়টা সম্পর্কে। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। জি স্যার, আপনাকেও ধন্যবাদ স্যার। গ্রুপে আসবেন, এই ধরনের সুচিন্তিত মতামত আপনি দিবেন। আপনার কাছ থেকে আমি একটা নতুন জিনিস আমি শিখলাম, আমি অবশ্যই এই জিনিসটা নিয়ে আবার একটু পড়ে হয়তো একদিন আপনার সাথে এই জিনিসটা নিয়ে আবার একটু ডিসকাস করতে পারবো। স্যার থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। জি, আপনারা একটু তাড়াতাড়ি শেষ করেন, 11টা বেজে গেছে, সারাদিন বাইরে ছিলাম। আচ্ছা জি ইনশাআল্লাহ স্যার, তাহলে কি আমরা আর প্রশ্ন নিব? আর ম্যাম নিয়েন না, আপনারা এবার সাংগঠনিক কাজগুলো করে নেন, তারপরে ইনশাআল্লাহ আগামীতে ক্লাস নিলে আবার একটু কথা বলবো সবার সাথে। সবাই ভালো থাকবেন এবং আমি ক্ষমা প্রার্থী, আসলে সারাদিন আমি বাইরে ছিলাম আজকে এই ক্লাসের জন্য। চেম্বারটাও হয়তো 2টা রুগী ছেড়ে দিয়েও চলে আসছি, আমি আজকে রুগী দেখবো না বলে চলে আসছি শুধুমাত্র ক্লাসটার জন্য। তো সবাই ভালো থাকবেন, আপনারা ক্লাসে আসলে খুব ভালো লাগে, আপনাদের সাথে ক্লাস নিতেও খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচক সাইফুল ইসলাম স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আলোচনা আমাদের কাছে প্রদান করার জন্য, এবং যারা প্রশ্ন করেছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের ক্লাসে যারা যারা উপস্থিত ছিলেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসের জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমাদের ক্লাস সম্পর্কিত কোনো ইনফরমেশন পেতে চাইলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। তো আমি আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি সমাপ্ত ঘোষণা করছি। আপনাকেও ধন্যবাদ। অ্যাডমিন ছিলেন বা মডারেটর টিমে আগ্রহী যারা ছিলেন তারা একটু অপেক্ষা করুন।
তারা ব্যতীত সবাই লিভ নিতে পারেন।